এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন একটা অ্যাকচুয়ালি পেডাগজির পার্ট, মানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির লাস্টের দিকে পেডাগজির পার্টে এটা রয়েছে। এবং এই পেডাগজিটা বিভিন্ন সাবজেক্টের যে পেডাগজি, সেখানটাতেও প্রচুর তোমরা অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন থেকে প্রশ্ন পাবেই। প্রত্যেক বছর প্রশ্ন আসে, এবং যে কোনো একটা টপিক থেকে তো পেলেই, মানে ধরো তুমি এসএসটি থেকেও পেতে পারো, ইভিএস থেকেও পেতে পারো, ল্যাঙ্গুয়েজ থেকেও পেতে পারো, তা না পেলে সিডিপির ওই পোর্শন থেকে পাবে। যেমন তোমরা হয়তো শুনেও থেকে হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, তাই না? অ্যাসেসমেন্ট ফর লার্নিং, লার্নিং ফর অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, এই জিনিসপত্রগুলো। ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কম্প্রিহেন্সিভ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, সিসিই যেটাকে বলা হয়, সেগুলো। এই হচ্ছে বিষয়। প্রথমে দেখো লেখা আছে মেজারমেন্ট। নর্মালি আমরা যখন কোনো বস্তু মেজার করি তখন কি করি? মাপি, তাই না? তো মেজারমেন্টে কি করা হয়? স্ট্রিক্টলি কোয়ান্টিটেটিভ প্রসেস। শুধুমাত্র কি দেখা হয়? পরিমাপ দেখা হয়, কত নাম্বার পেয়েছে বা কিছু। এটা স্ট্রিক্টলি কোয়ান্টিটেটিভ প্রসেস, অ্যাসাইনিং নাম্বার অর স্কোরস, যার ফলে তোমাকে কি দেওয়া হয়? নাম্বার দেওয়া হয়, স্কোর দেওয়া হয়। অ্যান্সার্স হাউ মাচ, কত পেয়েছো, সেটাই শুধুমাত্র মেজারমেন্ট থেকে আমরা পাচ্ছি। নর্মালি আমাদের স্কুলে এই ধরনের পরীক্ষাগুলোই হয়, আমাদেরকে নাম্বার দিয়ে দেয়, তারপরে আর কোনো বক্তব্য নেই। এটা ছাড়াও আরও দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি আমাদের অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে এভালুয়েশন। অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্টকে বাংলায় বলছে মূল্যায়ন, যেটা কি বলছে? a continuous process of gathering qualitative and quantitative data to improve learning. একটা বাচ্চা কতটা জেনেছে এবং কতটা নাম্বার পেয়েছে, দুটোই জরুরি অ্যাসেসমেন্টে। বোঝা গেল? কোয়ালিটি মানে কি? গুণ, এবং কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। তাহলে পরিমাণগত এবং গুণগত দুটো ডাটাই যেখানটাতে মেজার করছি আমি, সেটাকে আমরা কি বলবো? অ্যাসেসমেন্ট। তাহলে এটা এটার থেকে ভালো, তাই তো? আর ইভ্যালুয়েশন আরেকটু ব্রডেন। ইভ্যালুয়েশনে কি করা হচ্ছে? ইভ্যালুয়েশনে বলা হচ্ছে সার্বিক মূল্যায়ন। এক্ষেত্রে আমরা কি করি? দ্য ব্রডকাস্ট কনসেপ্ট কম্বাইন্স ডাটা উইথ ভ্যালু জাজমেন্ট। ধরে নাও তোমার নাম্বার দেখা হলো, তারপরে দেখা গেল তুমি ভালো নাম্বার পেয়েছো, কোয়ালিটিও দেখালো যে তুমি ভালোই পড়েছো। তারপরে যে ডিসিশনটা নেওয়ার থাকে যে তার পড়াশুনো বাদ দিয়ে কো স্কুলাস্টিক্স যে জিনিসপত্র, সেগুলোতেও কেমন, বুঝতে পারলে? মানে সে অ্যাজ এ হিউম্যান বিইং কেমন, তার ইসে কেমন নাম্বার এসেছে, কর্মক্ষেত্রে কেমন নাম্বার এসেছে, সব কিছু যেখানটা দেখা হয়, সেটা হচ্ছে আমাদের কি? ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েট করি না আমরা। তো এটা আরেকটু ব্রডেন ক্ষেত্রে। এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? হাউ গুড, কতটা ভালো। একটা বাচ্চা নাম্বার পেয়েছে, হয়তো 50-এ 48 পেয়েছে, কারণ সে চিট করেছে। তো সে কোথায় ধরা পড়বে? ইভ্যালুয়েশনে গিয়ে ধরা পড়বে। বোঝা গেল? তাহলে আমাদের মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশনের মধ্যে সব থেকে ভালো ইভ্যালুয়েশন। অ্যাসেসমেন্টও ভালো, মেজারমেন্টে মানে গতানুগতিক পদ্ধতি, কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। বোঝা গেল? পরিষ্কার? এবার এগুলোর ভাগগুলো আমাদেরকে দেখতে হবে। এটা তো আমরা জানলাম, এটা মোটামুটি সবাই জানি, এটা ভূমিকা ছিল। এবার ভাগগুলো আমাদেরকে দেখতে হবে। একটাকে বলছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, একটাকে বলছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আর এটা আমরা একটু পরে পড়বো, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এটাকে আমরা সামেটিভ বলছি, এটাকে আমরা ফরমেটিভ বলছি। দেখি কি। অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর যদি আমরা বাংলা করি, তাহলে আমরা কি পাবো? লার্নিং মানে শিখন, অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, তাহলে শিখনের মূল্যায়ন। তাহলে তুমি কতটা শিখেছো সেটার মূল্যায়ন যেখানে হয়, সেটাকে আমরা কি বলি? শিখনের মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এটা কি করে হবে? ধরে নাও তোমাকে অনেকদিন ধরে পড়িয়ে যাচ্ছি আমি, পড়াতে 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 একটা পরীক্ষা নিলাম অনেকদিন পরে, 5টা টপিক পড়ানোর পরে তোমাদের যেমন সিডিপির পরীক্ষা হলো, নাম্বার পেলে, তাহলে সেখানটাতে আমি কি করলাম? তুমি কতটা শিখেছো সেটার মূল্যায়ন করলাম, তাই তো? এখানে আর ব্যাক যাওয়ার জায়গাটা কম থাকে। আমি আবার তো 5টা টপিক পড়াতে পারবো না আগের মতো করে, তাই না? সেজন্য এটা শিখনের মূল্যায়ন, শিখন হওয়ার পরে মূল্যায়ন। ওই জন্য এটাকে কি বলা হচ্ছে? সামেটিভ। আর আমরা ম্যাথে কি জানি? সাম মানে কোনো কিছুর যোগ, অ্যাডিশন। তাহলে অনেকগুলো টপিকের পরে যখন পরীক্ষাটা হবে, তখন তাকে আমরা কি বলবো? সামেটিভ বলবো, সামেটিভ এক্সাম। তাহলে এটার এক্সাম্পল কি হবে আমাদের? হাফ ইয়ারলি পরীক্ষা, ফাইনাল এক্সাম, এগুলো সব সামেটিভের ইয়ে এক্সাম্পল। তোমরা যে সিটেটটা দেবে, সিটেট দেওয়ার পরে যে নাম্বারটা পাবে, সামেটিভ। অ্যাসেসমেন্ট অফ লার্নিং, কতটা শিখলে সেটার পরীক্ষা, ঠিক? এবার আছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ফর লার্নিং মানে কি? শিখনের জন্য মূল্যায়ন, তাই তো? তাহলে শিখনের জন্য মূল্যায়নটা কিরকম ভাবে করতে হবে? যেটা ডিউরিং দ্য প্রসেস অফ টিচিং হয়। পড়াতে পড়াতে হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করলাম আমি যে ব্রেন স্টর্মিং কি বা জেডপিডি কি, দেখলাম তুমি বলতে পারছো কিনা, বা আজকে যেটুকু পড়াচ্ছি এর উপরে আমি জিজ্ঞেস করলাম, দেখলাম বলতে পারছো কিনা। যদি তুমি বলতে পারো, তার মানে আমার পড়ানো ঠিক আছে, তার মানে সেখানটাতে অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে আমি বুঝতে পারলাম, একটা ডায়াগনোস করতে পারলাম যে পড়ানো ঠিক আছে। যদি না বলতে পারো, আমি আবার দ্বিতীয়বার পড়াবো,
তাই না? তাহলে এটাতে আমরা কি করতে পারছি, ডায়াগনোসিস করতে পারছি যে আমার পড়ানো কেমন বা বাচ্চারা আমার পড়ানোটা কিভাবে নিচ্ছে। সেজন্য এটাকে কি বলছে, শিক্ষণের জন্য মূল্যায়ন। এখানে কোনো স্ট্রিক্ট এনভায়রনমেন্ট থাকে না, ইনফর্মাল ওয়েতে হয়। তাহলে এটার এক্সাম্পল কি হতে পারে বলো তো? ক্লাস টেস্ট, খুব ভালো এক্সাম্পল। আর কুইজ হতে পারে, কুইজ করাতে গিয়েও ধরা যেতে পারে যে কে কতটা বুঝেছে না বুঝেছে, তাই না? তাহলে এইগুলো সব আমার কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এটাকে আমরা কি বলি, ফরমেটিভ অ্যাসেসমেন্টও বলি। ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ফরমেটিভ মানে হচ্ছে গঠনমূলক, ফরমেশন করা হচ্ছে। আর সামেটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক, একটা সমষ্টি অনেকগুলো নিয়ে পরীক্ষাটা হচ্ছে। আর এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, দেখো এখানে ফর আছে, সেখান থেকে ফরমেটিভ মনে রাখবে। আর এখানটাতে অফ আছে, তাহলে এটা সামেটিভ হবে। ফরমেটিভ আর সামেটিভ দুটোই। আর যেটা আমাদের অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, এটার কোনো আলাদা করে নাম নেই। মানে অ্যাকচুয়ালি ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট আলাদা টপিক, কিন্তু তার সঙ্গে এটার মিল রয়েছে, সেজন্য ওটা ব্র্যাকেটে দেওয়া রয়েছে। বোঝা গেল? আচ্ছা, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং কোনটা? শিখন হিসাবে মূল্যায়ন। শিখন হিসাবে মূল্যায়ন বলছে যখন তোমরা ছোটবেলাতেও করে হবে, নামটা যখন মুখস্থ করতে কি করতে, ঢেকে দিতে, ঢেকে দিয়ে বলার চেষ্টা করতে, তাই না? তখন শিখন হচ্ছে মূল্যায়ন হচ্ছে একসঙ্গে, তাহলে সেটা শিখন হিসাবে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তুমি শিখতে শিখতে নিজের মূল্যায়ন করছো, তাই না? বা তোমার বন্ধুকে বললো যে তুই আমার পড়াটা ধর, তাহলে সেটাও কি হবে, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। বোঝা গেল? শিখন হিসাবে মূল্যায়ন। এই ছিল তিনটে ইম্পর্টেন্ট জিনিস, পাবেই, এটা পরীক্ষাতে পাবেই। একটা স্লাইডেই তোমাদের কিন্তু সামেটিভ, ফরমেটিভ, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এমনকি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং সব হয়ে গেল। পরিষ্কার একদম? নেক্সট স্লাইডে যাই। তাহলে দেখো নেক্সট স্লাইডে বলছে, যখন একজন রাঁধুনি কি বলছে, হোয়েন এ কুক টেস্টস এ ফুড ডিউরিং কুকিং ইট মে বি অ্যাকিন টু, এটা কিসের সঙ্গে রিলেটেড হবে? ফরমেটিভের সঙ্গে না সামেটিভের সঙ্গে? যখন রান্না করতে করতে নিজে টেস্ট করছে, মাঝখানেটা ফরমেটিভ, তাই না? কারণ সে টেস্ট করে আবার লবণ দেবে বা ঝাল দেবে, তার মানে তার স্কোপ আছে, ডায়াগনোস করে ঠিক করার স্কোপ আছে। তাহলে সেটা কি হবে আমাদের অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেটা বলছিল সেটাই অ্যাসেসমেন্ট ফর লার্নিং, শেখানোর জন্য মূল্যায়ন। মানে অ্যাকচুয়ালি এমনি একটা কনটেক্সট দেওয়া রয়েছে। বোঝা গেল? আচ্ছা, এবার যদি বলতো, আচ্ছা আরো কয়েকটা জিনিস আছে। মূলত আমাদের কিন্তু দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, একটা সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা আমরা একটু আগে দেখলাম। এটা ছাড়াও অ্যাসেসমেন্ট হয়, একটা হচ্ছে কি প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট। পড়ে একটু বলো তো কি এটা, ইংলিশটা পড়ো। যেটার ফলে আমাদের কি করা হতো, ওই যে এন্ট্রান্স এক্সাম, অ্যাডমিশন টেস্টের জন্য পাগল হয়ে থাকতাম আমরা, তাই না? ওই ওই সময় তো লাস্ট পড়েছি, তারপরে তো আর পড়াশোনা হয়নি। তারপরে যেটা হচ্ছে ফাঁকিবাজি হচ্ছে, তাই তো? তো সেটাই হচ্ছে আমাদের কি এন্ট্রান্স এক্সাম, যেখানটাতে আমার প্লেসটা বোঝা হয় যে কোন জায়গাতে আছি, ঠিক না? আচ্ছা, এটা ছাড়াও ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট হয়। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট অনেকটা ফরমেটিভের মতনই। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টে কি করা হয়, নির্ণায়ক মূল্যায়ন বলা হচ্ছে। আইডেন্টিফাইজ দ্য স্পেসিফিক রুট কজ অফ প্রেসিস্টেন্ট লার্নিং ডিফিকাল্টিস, যেক্ষেত্রে ওর কি হচ্ছে, বারবার কোনো একটা জিনিস জানতে অসুবিধা হচ্ছে বা শিখতে অসুবিধা হচ্ছে, ডায়াগনোস করবো আমি সেই পরীক্ষাটার মাধ্যমে, সেটাকে আমরা কি বলবো, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। তারপরে দেখো ফরমেটিভ আছে আর সামেটিভ আছে। দেখো লেখা আছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট কেমন হওয়া উচিত, কন্টিনিউয়াস, কারণ কি ক্লাস চলাকালীন হচ্ছে, তাই তো? তারপরে কি ইনফর্মাল, ইনফর্মাল মানে মানে ফর্মাল ওয়েতে হচ্ছে না, ফর্মাল ড্রেস পরে আমরা স্ট্রিক্টলি হচ্ছে না, ইনফর্মাল। অ্যান্ড সাপোর্টিভ, ফিডব্যাক ডিউরিং একাডেমিক টার্ম, পড়াশোনার মাঝখানে হচ্ছে। এটা কি হচ্ছে, ফর্মাল ওয়েতে হবে, খাতাপত্র নিয়ে ঘন্টা বেঁধে দিবে, টাইম বেঁধে দিবে, তার মধ্যে হবে। হাইলি স্ট্রাকচার্ড, আর কি হবে, ওই যে নাম্বারের ডিভিশন থাকবে, স্ট্রাকচার করা থাকে সুন্দর। স্ট্রাকচার ইভ্যালুয়েশন অ্যাট দ্য এন্ড অফ ইনস্ট্রাকশনাল পিরিয়ড, যে কোনো ইনস্ট্রাকশনাল পিরিয়ডের পরেই হতে পারে। তাহলে ইউনিট টেস্ট কি হবে বলো তো? ইউনিট টেস্ট সামেটিভ, কারণ কি একটা ইনস্ট্রাকশনাল পিরিয়ডের পরে হলো, তিনটে ইউনিটের পরে হচ্ছে, ইউনিট চলাকালীন তো হচ্ছে না, যদি চলাকালীন হতো তাহলে ফরম্যাটিভ হতো। বুঝতে পারলে? শেষ হওয়ার পরে হচ্ছে। আর ওটা তো ফর্মাল ওয়েতেই হয়, তোমাকে তো খাতাপত্র নিয়ে বসিয়ে করাবে একদম। দেখো আরো পরিষ্কার করে দেওয়া আছে, ফরমেটিভ অ্যাসেসমেন্টের গোল কি, টু ইমপ্রুভ লার্নিং, কারণ এটা চলাকালীন হচ্ছে। এর গোল কি, টু ভ্যালুয়েট ওভারঅল অ্যাচিভমেন্ট, কতটা জানতে পেরেছে সেটা শুধু ইভ্যালুয়েট করবে। সিটেট পাস করে গেলে আইদার পাস অর ফেল, ইভ্যালুয়েট করে দিল তোমাকে। এখানে তোমাদের যে আমি পরীক্ষাগুলো নিচ্ছি এই চলাকালীন, এই যে পেঁয়াজ একটু আগে দিলে, তখন আমি দেখলাম যে কতটা জানতে পেরেছো না জানতে পেরেছো। সেক্ষেত্রে দরকার পড়লে আমি আবার পড়াবো পেঁয়াজে,
তাই তো? আর কি আছে? অনগোয়িং ডিউরিং ইনস্ট্রাকশন, এটা। আর এটা কি হবে? এন্ড অফ টার্ম অর ইয়ার, টার্মিনাল পরীক্ষাগুলো। ডায়াগনস্টিক ইন নেচার। রেমেডিয়াল, রেমেডিয়াল মানে প্রতিকার। কি প্রতিকার? ওই যে এরা প্রতিকার দেয় না, জ্যোতিষীরা রেমেডি দেয় যে এটা পড়লে এটা হবে না, ওরকম রেমেডি করা যায় যে তুমি এভাবে পড়ো তাহলে তোমার ক্ষতি হবে, মানে তুমি বুঝতে পারবে সহজে, সেজন্য এটাকে রেমেডিয়াল বলছে। আর এটাকে কি বলছে? ইভ্যালুয়েটিভ এবং ফাইনাল। এটার এক্সাম্পল কুইজেস, গেমস, ওরাল কোশ্চেন্স এগুলো। এটার এক্সাম্পল কি হবে? অ্যানুয়াল রিটার্ন এক্সাম, স্টাম্প টেস্ট। বোঝা গেল? এই জন্য এখানটাতে কিন্তু ইউনিট টেস্ট পড়ছে, ফর্মাল ওয়েতে হচ্ছে। এবার আসলে আমাদের সিসিই, ইম্পর্টেন্ট টার্ম, একদম পরীক্ষাতে প্রশ্ন দেয়, হোয়াট ইজ ফুল ফর্ম অফ সিসিই? ইভ্যালুয়েশন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কন্টিনিউয়াস মানে ইভ্যালুয়েশনটা আমাদের নেচার বলছে কন্টিনিউয়াস হওয়া উচিত। কেন বলো? থামা নেই, প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে। আমি যে স্কুলে পড়তাম ওখানে মাধ্যমিকের আগে 4টা না 5টা পরীক্ষা হয়। আবার পরীক্ষাগুলো কিরকম, মানে 3টে পরীক্ষা তো নর্মাল হলো, মাধ্যমিকে তো মনে হয় 14 মাস সময় থাকতো, তাই না? 3টে পরীক্ষা নর্মাল হলো, ডিসেম্বর টু ডিসেম্বর শেষে নয়, পরীক্ষাটা হয়তো ফেব্রুয়ারিতে, 14 মাস সময়, 3টে পরীক্ষা নর্মাল হয়ে গেল, সিলেবাস কমপ্লিট। তারপরে আমাদের টেস্ট হবে। অন্যান্য স্কুলে টেস্ট কোয়াতে হয়, সরকারিভাবে টেস্টের পেপার আছে। আমাদের স্কুলে টেট আসছে একটা প্রাইভেট সংস্থা নরেন্দ্রপুর থেকে। সেই টেস্টের পেপারে কোশ্চেনে 700তে ছেলে পেলে ম্যাক্সিমাম পাচ্ছে 400। আর তারপরে বিয়ে বাড়িতে গিয়ে শুনছি আমার ছেলে তো পেয়েছে 630, ও তাহলে মাধ্যমিকে হয়তো 650 পেয়ে যেতে পারে। আর তখন আমি মনে মনে ভাবছি যে আমি তো 400 পাইনি, 400 তো হায়েস্ট, আমি হয়তো 300 পেয়েছি 700তে। তো সেই জায়গাটাতে আমাদের ওইটা একটা টেস্ট নিল, ওখানে যারা যারা দেখলো 400-র নিচে আছে ওদের আবার একটা টেস্ট নিল। এই করে 5টা 6টা আমাদের পরীক্ষা নেয় মাধ্যমিকের আগে। তারপরে গিয়ে ছেলেরা যখন মাধ্যমিক দিতে যাবে তখন স্বাভাবিক ওর বমিও পাবে না আর পায়খানাও হবে না। কিন্তু যদি ওটা না করতো, কন্টিনিউয়াস প্রসেসে না রাখতো, তাহলে আমরা তো গিয়ে দেখি যে কিছু একটা ছেলে ওয়াক ওয়াক করছে বাইরে। প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার আগে হয় এটা। কারণ কি, ওখানটাতে হয়তো ইউনিট টেস্ট নিয়েছে, অতটা চাপ দেয়নি। তো এই হলো বিষয়, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমাকে ভূগোলের নাম্বার দিয়েছিল 30, 30 দিয়ে আমাকে বলছে টেস্টে, বলছে যা তোকে পাস করিয়ে দিলাম, যেন মাধ্যমিকটা দিতে পারিস। ওটা আবার ফেল করলে ফেল, কিন্তু ও বছর মাধ্যমিক দিতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, তো 30 দিয়েছিল। তো যাই হোক, তারপরে আমার বাবা স্যারকে ডেকেছে, মানে আমি যার কাছে পড়তাম, স্যারকে বলছে এই 30টা কি কোনো মতে 80 হতে পারে? 80 না হলে তো মুশকিল, আমাদের স্কুলে তো সব মানে 80 নিচে পায় না। স্যারও বলছে না, এই 30 তো 80 হবে না। বাবার তো প্রেসার টেসার বেড়ে একার অবস্থা। ওই যে চাপটা পড়লো তখন ছেলে পেলে পাগলের মতো পড়া শুরু করে দেয়। তখন পড়ে টোরে তারপরে মাধ্যমিক আমি পেয়েছিলাম 90। যে স্যারটা আমাকে বলেছিল যে তোকে পাস করিয়ে দিলাম, ওকে আমি দেখাতে গেছিলাম ইচ্ছা করে। তখন বলছে তুই তো বাঘের বাচ্চা, তুই জানি তুই তো পাবি। এই হচ্ছে স্কুলের গল্প। সেজন্য এক্সাম আমাদের কেমন হওয়া উচিত? রেগুলার, অনগোয়িং অ্যাক্টিভিটি স্প্রেড, পুরো সব কিছুর মাধ্যমে পরীক্ষা নিতে হবে কন্টিনিউয়াস করে, ঠিক? আর কম্প্রিহেন্সিভ কেন বলছে? কম্প্রিহেন্সিভের বাংলা কি? সার্বিক, সর্বাঙ্গিকভাবে দেখা হবে যে বাচ্চাটার কেমন মানে কেমন আর কি উন্নতি হয়েছে, সেটাই আমরা ইভ্যালুয়েট করব। মানে স্কুলাস্টিকের বাইরে নন স্কুলাস্টিক্স, কো স্কুলাস্টিক্স, যেমন ধরো লেখা আছে ইভ্যালুয়েটস হলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড কভারিং বোথ স্কুলাস্টিক, স্কুলে যেগুলো পড়াশোনা হয় সেগুলো, অ্যান্ড কি কো স্কুলাস্টিক্স, যেমন স্পোর্টস, বিহেভিয়ার, এই ডোমেনগুলো। কেন কি আমাদের সিডিপি যখন পড়ানো হয়েছিল, ডোমেন্স অফ ডেভেলপমেন্টে কটা ডোমেন ছিল? 7-8টা বলে দিও না। ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, পিসিএসি, তাই তো? এই 4টা ডোমেন দেখা হবে, তাহলেই সেখানে আমার কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন হবে। বোঝা গেল? তো সেই জন্যই আমাদের ইভ্যালুয়েশন কেমন হওয়া উচিত? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ। এই যে দেখো লেখা আছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইনক্লুডস, যদি আমি বলে দিই অনলি ফরমেটিভ তাও হবে না, অনলি সামেটিভ বললেও হবে না, আমার দুটোই দরকার। বাচ্চাটাকে ডায়াগনোস করাও দরকার, এবং বাচ্চাটা কতটা শিখলো যেটা আমরা এইটাতে দেখি মেজারমেন্টে, এই সামেটিভে লাস্টে গিয়ে, এটাও কিন্তু দরকার। এই দুটো মিলিয়েই আমার কি তৈরি হবে? সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন তৈরি হবে। বোঝা গেল? এবার কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম, এগুলো থেকে কখনো কখনো এক একটা প্রশ্ন আসে, আর ডেফিনেটলি এই প্রশ্ন কেউ পারে না, মানে প্রত্যেকটা জিনিস আলাদা করে একটু বুঝতে হবে। প্রথমে দেখবো আমরা পোর্টফোলিও। পোর্টফোলিও ওয়ার্ডটা কোথায় শুনেছো? ফটোতে, লিঙ্কডইনে,
শুনেছো লিঙ্কডইনে পোর্টফোলিও হয়, ফেসবুক আমাদের প্রোফাইল হয়, জিনিসটা পোর্টফোলিও এবং প্রোফাইল কাইন্ড অফ সেম। পোর্টফোলিওতে কি লেখা থাকে? সিস্টেমেটিক কিউমুলেটিভ কালেকশন অফ স্টুডেন্টস বেস্ট ওয়ার্ক ওভার টাইম। সিস্টেমেটিক ওয়েতে লেখা থাকবে যে একটা বাচ্চা নিজে কি কি ভালো ভালো করেছে, এই পোর্টফোলিওটা বাচ্চা নিজের কাছেই থাকবে, বাচ্চা নিজেই রেডি করবে। সিভি টাইপের একদম। সিভি আর পোর্টফোলিও অনেকটা একই ধরনের জিনিস, সিভিটা শর্ট, পোর্টফোলিও আর একটু বড়। তো পোর্টফোলিও বাচ্চা তৈরি করলো, ইট প্রোভাইডস ট্যাঞ্জিবল এভিডেন্স অফ প্রোগ্রেস অ্যান্ড সেলফ রিফ্লেকশন। ও কতটা প্রোগ্রেস করেছে বা ওর কতটা সেলফ রিফ্লেকশন হয়েছে সেটা ট্যাঞ্জিবল, মানে যথেষ্ট মতো সেখানটাতে জিনিসপত্র থাকবে পোর্টফোলিওতে। এটা কার কাছে থাকে? স্টুডেন্টের কাছে। বোঝা গেল পোর্টফোলিও। ফেসবুক প্রোফাইল, আমরা তো ফেসবুক প্রোফাইল দেখে নিই না যে ও কোন স্কুলে পড়েছে, কি কি জব জব টব করেছে, তাই তো? তো সেই হচ্ছে পোর্টফোলিও, এরকম করে মনে রাখবে, প্রোফাইল থেকে পোর্টফোলিও। ঠিক। এরপর আছে অ্যানেকডোটাল রেকর্ড, ইম্পর্টেন্ট। অ্যানেকডোটস শুনেছো? ঠাকুমার ঝুলি খুলবে, তারপরে মজার মজার গল্প বলবে, ওগুলোকে অ্যানেকডোট বলে, ছোট ছোট গল্পকে অ্যানেকডোট বলা হয়, বুঝলে? অ্যানেকডোটাল রেকর্ড, কাহিনীমূলক বিবরণী, এটা থাকে হচ্ছে স্যারের কাছে। কি এখানটাতে বিবেচনা করা হয়? এটা স্পেসিফিক কোনো কাজের সম্বন্ধে লেখা থাকে, কোনো একটা বাচ্চা প্রতিনিয়ত যা যা করছে সেটা নয়। ধরে নাও কোনো একজন, মানে অ্যাকচুয়াল, মানে যেগুলো প্রপার স্কুল, সেখানে কোনো একজন টিচার স্কুল যেতে যেতে রাস্তায় দেখলো যে কোনো একটা বাচ্চা কোনো একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে, ও সঙ্গে সঙ্গে সেটা অ্যানেকডোটাল রেকর্ডসে নোট করে নেবে। ওই বাচ্চার নাম কি, কোন সময় এবং কি কাজটা করেছে, স্পেসিফিক কোন বিহেভিয়ারের জন্য নোট করছে সেটা কিন্তু লিখে রাখবে। এই কাজ তো সবাই করে না, তাই না? বা হয়তো কোনো বন্ধুর সঙ্গে টিফিন শেয়ার করছে সে, কারণ ওই বন্ধুটা টিফিন আনেনি, টিচার তখন সেটা নোট করবে। করা উচিত আর কি, মানে এগুলোকেই অ্যানেকডোটাল রেকর্ড বলছে। তখন কাহিনীমূলক লেখা থাকবে যে এই সময় এই বাচ্চাটা ওর বন্ধুকে এই জন্য টিফিন দিল কারণ ওর বন্ধুটা টিফিন আনেনি, বা টিফিন চুরি হয়ে গেছে। টিফিন চুরি হয় না স্কুলে? হয় না? আচ্ছা, আমাদের তো হতো। হ্যাঁ, তালা মেরে রাখতাম। এইটা হলো অ্যানেকডোটাল রেকর্ড। বোঝা গেল? আমাদের ইসে কর্মশিক্ষার একজন স্যার ছিলেন, উনি বলেছে যে স্যার খাতা আনেনি, খাতা আনলেও বাইরে বার করে দিত, বাইরে বার করে দিলে মানে বিন্দাস ঘুরবো। সেদিনও আর বাইরে বার করে নেই, বলছে যা থানায় গিয়ে কেস করে হয় তাহলে। মানে খাতা খুঁজে পাচ্ছি না, ছেলেরা তো বলতো না খাতা আনিনি, বলতো খাতা খুঁজে পাচ্ছি না, যাও থানায়, যাও থানায় গিয়ে একটা এফআইআর করে এসো। রুব্রিক্স, এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। রুব্রিক্স কি আছে, রুব্রিক্স দেখালে আরো ভালো বুঝতে পারবে। সেকশনাল মার্কস একটা ছকের মতো হয়। এগুলো রুব্রিক্স, একটু ভালো চাইছিলাম। আচ্ছা, এটাই যে দেখি যদি আমরা, এখানে কি করা আছে, কন্টেন্ট, তারপর অর্গানাইজেশন, স্টাইল, কি কি ভাবে বাচ্চাটা কোনটাতে কত পেয়েছে। মানে ধরে নাও বাচ্চা মানে ইংলিশে পেয়েছে 30-এ 30, এটা একটা হয় যে ও 30-এ 30 পেয়েছে। আর রুব্রিক্সে যখন এটা আমি প্রকাশ করবো, বা রুব্রিক্স আমার কাছে যখন রাখবো, টিচারই বানায় এটা, তখন আমি প্রথমে লিখবো গ্রামার, গ্রামার সেকশনে কত পেয়েছে, স্পেলিং সেকশনে কি ভুল করেছে, তারপর আমি লিখে দিলাম কন্টেন্ট, ওভারঅল কন্টেন্ট ও কতটা বুঝেছে, কন্টেক্সট কতটা বুঝেছে। তো রুব্রিক্সের মাধ্যমে যে কোনো একটা বাচ্চার ডিটেইলড ওর অ্যানালিসিস করা যায় ওর নাম্বারে। বোঝা গেল রুব্রিক্সটা কি? তাহলে আমরা কি কি দেখলাম? পোর্টফোলিও, অ্যানেকডোটাল রেকর্ড আর রুব্রিক্স। দেখো লেখা আছে ডিটেইলড এক্সপ্লিসিট স্কোরিং গাইড ইউজ টু ইভালুয়েট দ্য কোয়ালিটি অফ স্টুডেন্টস ওয়ার্ক বেসড অন স্পেসিফিক প্রিডিফাইন্ড ক্রাইটেরিয়া। প্রিডিফাইন্ড ক্রাইটেরিয়া অনুযায়ী সেখানটাতে কি করা হয়, মেজার করা হয়, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে রুব্রিক্সে, একটা বাচ্চার জন্য, একটা সাবজেক্টের জন্য। বোঝা গেল? এরপরে আছে আমাদের কি, পোর্টফোলিও। বলছে the work in progress portfolios are an effective tool for formative assessment because, পোর্টফোলিওটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য এফেক্টিভ টুল কেন? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর পোর্টফোলিও একই ধরনের জিনিস। পোর্টফোলিওতে বলা ছিল যে সেলফ কি করে, নিজে তৈরি করে, আরেকটা লেখা ছিল সেলফ
সেলফ রিফ্লেকশন, তাই তো? আর আমরা ফর্মেটিভেও তাই দেখি যে বাচ্চাটা কতটা শিখলো না শিখলো, তাই তো? এখানে আমাদের 4টে অপশনের মধ্যে একটা অপশন বাদ দিয়েছে, কারণ কি দেখো, এটা প্রথম অপশন দেখি, দে ইনভলভ স্টুডেন্টস ইন দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট, তাই তো? নিজে অ্যাসেস করছে, নিজের সম্বন্ধে যখন লিখছে প্রসেসে ইনভলভ হলো। দে অফার ইনসাইটস অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস, তাই তো? ইনসাইট তো পাচ্ছি, কতটা করেছি সেটা দেখতে পাচ্ছি। আর কি, দে অফার ট্যাঞ্জিবল এভিডেন্স অফ স্টুডেন্ট লার্নিং, শিক্ষার্থী কতটা শিখেছে তার প্রমাণ আমি সেখান থেকে পাচ্ছি। এটা কেন বাদ গেছে দেখো, লেখা আছে দে ফোকাস মেইনলি অন দ্য প্রেজেন্টেশন অফ ফাইনাল প্রোডাক্ট। পোর্টফোলিও তো ফাইনাল প্রোডাক্টের বিষয় নেই, পোর্টফোলিও কন্টিনিউয়াস। তোমার তো জীবন এখনো ফাইনাল কিছু হয়নি, তাও তুমি ফেসবুকে পোর্টফোলিও বানিয়ে যাচ্ছ, তাই না? বোঝা গেল? তাহলে ফাইনাল প্রোডাক্টের ব্যাপার নেই, আর প্রেজেন্টেশনও সেরকম ব্যাপার নেই, কন্টিনিউয়াস প্রসেস এটা। আচ্ছা, এবার আমরা বাচ্চাদের অ্যাসেসমেন্ট আবার দুইভাবে করতে পারি, একটা হচ্ছে নর্ম রেফারেন্স, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স। নর্ম রেফারেন্সটা কি করা হয়, যেখানটাতে একটা স্টুডেন্টকে অন্য স্টুডেন্ট ওর বন্ধুর সঙ্গে কম্পেয়ার করা হয়, বলা হয় যে তোমার বন্ধু যদি 30 পায় তুমি কেন 30 পাবে না, ঠিক? আরেকটা ক্রাইটেরিয়ান রেফারেন্সটা কি, যেখানটায় দেখো একটা ক্রাইটেরিয়া ফিক্স করা আছে যে 90 পেলেই পাস, 90 যদি না পাও তাহলে ফেল, এটা হচ্ছে ক্রাইটেরিয়ান রেফার্ড। বোঝা গেল? তাহলে পাসিং মার্কস ক্রাইটেরিয়ান রেফার্ড, কাট অফ মার্কস নর্ম রেফার্ড। বুঝতে পারলে? কাট অফ মার্ক কি করে হয়, কাট অফটা তুলনামূলক, যদি সবাই বেশি পেয়ে যায় তাহলে কাট অফ বেড়ে যাবে, তাই না? তাহলে নর্ম রেফারেন্স হয়ে যাবে কাট অফ মার্কস। আর পাসিং মার্কসে তো ফিক্স থাকে যে 100-র মধ্যে 30 পেলেই পাস, বা 100-র মধ্যে 90 পেলেই পাস, তাই না? তাহলে এটা হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্সড, আর ওটা হচ্ছে নর্ম রেফারেন্সড। বোঝা গেল? প্রশ্ন আসবে কিন্তু এগুলো থেকে। এটুকুই ছিল, দেখে নি আরেকবার। বলছে কি, দ্য টিচার্স অ্যাডাপ্ট দ্য প্যারাডিম অফ অ্যাসেসমেন্ট ফর লার্নিং, দে ইমপ্লিমেন্ট দিস ইউজিং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট ফর লার্নিং করানোর জন্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইমপ্লিমেন্ট করছে, তাই তো? তারপরে কি করছে, ইউটিলাইজিং এভিডেন্স বেসড টুলস লাইক পোর্টফোলিওস অ্যান্ড রুব্রিক্স। তারপরে এভিডেন্স বেসড টুলস, পোর্টফোলিও বাচ্চার কাছে আছে, রুব্রিক্স স্যারের কাছে আছে। তারপরে কি করছে, টু বিল্ড এ রোবাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এই স্টেপের মধ্যে দিয়ে গেলেই সিসিইটা কমপ্লিট হবে। বুঝতে পারলে ইভ্যালুয়েশনটা কত বড় একটা জায়গা, সেজন্য ইভ্যালুয়েশন আমরা পরে রেখেছিলাম, তাই তো? পরিষ্কার একদম। এইটুকুই ছিল এই চ্যাপ্টার।